হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডাব্লিউবি স্টাডি এক্সাম। আজকে দেখো তোমাদের জন্য রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের করানো হচ্ছে। আর আগের দিন পার্ট 1 করানো হয়েছে, আজকে পার্ট 2 করানো হচ্ছে। আর তোমাদের এই ক্লাস পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। দেখবে ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও জয়েন হতে পারবে। আর টেলিগ্রামে গিয়ে ডাব্লিউবি স্টাডি এক্সাম বলে সার্চ করলে তোমরা সেখান থেকেও পেয়ে যাবে। চলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্য থেকে কোন জীবগোষ্ঠী পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, মানে পরিষ্কার রাখতে সাহায্য করে? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে। ঠিক আছে, দেখো পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে মানে কি, ময়লা আবর্জনা পরিষ্কার করা। ধরো কোনো কলার খোসা আছে, ধরো মনে করলাম এটা কোনো কলার খোসা আছে, কলার খোসা আছে, ঠিক আছে, কলার খোসা আছে। এই মানে আমাদের পরিবেশে এমন কিছু ছোটো ছোটো জীব আছে যেগুলো এই কী করে, এই কলার খোসাটাকে ছোটো ছোটো পদার্থে ভাঙতে শুরু করে। ঠিক আছে, ছোটো ছোটো পদার্থকে ভেঙে দেয়, টুকরো ভেঙে দেয়। এই টুকরো ভেঙে যাওয়াকে কী বলা হয়? এটাকে বলা হয় ডিকম্পোজার। ডিকম্পোজার ঠিক আছে। এই যে ছোটো ছোটো পদার্থগুলো এইগুলো পড়ে রয়েছে, তাই না? এবার তোমরা বলবে কি যে কলার খোসা ছোটো ছোটো জীব যেগুলো আছে, এই ছোটো ছোটো টুকরে ভেঙে দেওয়ার পর এগুলো তো মাটিতে পড়ে রয়েছে, এগুলো কিসে রয়েছে? এগুলো মাটির সাথে মিশে রয়েছে। এবার তোমরা বলবে কলার খোসাটা তো ভাঙার পর এগুলো পড়ে থাকার পর মাটিতে মিশে রয়েছে, তাহলে কি ময়লা আবর্জনা পরিষ্কার কোথায় হলো? সেটা তো মাটির সঙ্গে মিশে গেল, তার মানে মাটি তো দূষিত হয়ে গেল, তাই না? আসলে না, এই যে ছোটো ছোটো খণ্ডগুলো হলো না, এইগুলো আমাদের কী হয়, চারিপাশে যে গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলো অ্যাবজর্ব করে নেয় বা শোষণ করে নেয়। ঠিক আছে, মনে করো এটা গাছের একটা খাদ্য, ঠিক আছে, খাদ্য হিসেবে এরা অ্যাবজর্ব করে নেয়। এবার দেখো তোমরা যদি এর বদলে তোমরা এই কলার খোসার বদলে তোমরা যদি মনে করো যে আমরা এটাকে প্লাস্টিক নেব, প্লাস্টিক বা কাঁচ যদি ইউজ করি, মানে কাঁচ যদি নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সেটা কিন্তু হবে না। সেটাকে কি করতে হবে, এক মিনিট, সেটা হবে না। কারণ হচ্ছে কি, এটাকে তোমাদের এমন বস্তু নিতে হবে যেটা বায়োডিগ্রেডেবল হবে। ঠিক আছে, বায়োডিগ্রেডেবল হতে হবে। বায়োডিগ্রেডেবল মানে কি, যারা যারা প্রাকৃতিকভাবে পচনশীল, মানে জীবাণুর মাধ্যমে ভেঙে ফেলা যায় এমন বস্তু। ঠিক আছে, যারা পচাতে পারে, মানে পচতে পারে, এটাকে বলা হয় বায়োডিগ্রেডেবল। বা এটাকে এক লাইনে বলতে পারো যে এরা বিভিন্ন মৃত প্রাণী বা উদ্ভিদ পদার্থকে পচিয়ে জৈব পদার্থে পুনরায় মাটিতে ফেরত পাঠায়। ঠিক আছে, যাকে বিয়োজন প্রক্রিয়া বলা হয় বা ডিকম্পোজিশন বিক্রিয়াও বলা হয়। তো এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের পচনশীল বজ্র কমে যায় এবং মাটি উর্বর করে। ঠিক আছে, আর এই কাজটা কে করে? এই কাজটা করে আছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এই কাজটা করে। ঠিক আছে, এই জন্য তোমরা দেখবে কি যে প্লাস্টিক এবং কাঁচ বা অন্য যেগুলো পচনশীল বস্তু নয় সেগুলো ব্যবহার করতে বারণ করে। বিশেষ করে প্লাস্টিক দেখবে ব্যবহার করতে বারণ করে, কারণ এটা বছর বছর থাকবে কিন্তু তাও পচবে না। ঠিক আছে, আর এইগুলো তোমরা পচনশীল বস্তু, এগুলো পচে গিয়ে তোমাদের মাটির সাথে মিশে যায় এবং সেটা খাদ্য হিসেবে গাছপালা বা শোষণ করে না, যাতে পরিবেশে কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। গোলীয় দর্পণের প্রধান অক্ষ সম্পর্কে নিম্নলিখিত কোন দুটি বিবৃতি সঠিক? ঠিক আছে, 3টে বিবৃতি দেওয়া রয়েছে, এর মধ্যে কোন দুটি সঠিক তোমাকে বলতে হবে। দেখো, একটি দর্পণের উপর অভিলম্ব, তোমরা একটা জিনিস দেখো, এরকম একটা যদি বৃত্ত আঁকানো হয়, তাহলে এই সেন্ট্রাল থেকে, মানে এই সেন্ট্রালের উপর যে কটা আমি এরকম দাগ টানবো, সেগুলো সবগুলো কি অভিলম্ব বরাবর থাকে। ঠিক আছে, অভিলম্ব হিসেবে থাকে। সেরকমই আমরা যদি গোলীয় দর্পণের এরকম যে একটা দর্পণ আঁকানোর চেষ্টা করি, এই গোলীয় দর্পণে এইখানে একটা যে সোজা দাগ থাকে সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। ঠিক আছে, আর এইটাকে এখানে একটা সেন্ট্রাল থাকে, সেটাকে সি বা সেন্ট্রাল অফ কার্ভেচার বা বক্ররেখা বলা হয়। এইটাকে বলা হয় পোল বা মেরু। এবার দেখো, এটাকে একটু
এবার দেখো আমি বলেছি এই বৃত্ত বরাবর যে কটা দাগ টানানো হবে এগুলো অভিলম্ব বরাবর থাকে। এবার গোলীয় দর্পণকে যদি আমরা এরকম যদি একটু বৃত্ত আকারে এরকম ধরা হয় গোলীয় দর্পণে, তাহলে এই যে সেন্ট্রালগুলো থাকে না, এই সেন্ট্রাল থেকে দাগ যদি টানি এগুলো সব হচ্ছে অভিলম্ব বরাবর থাকবে, ঠিক আছে। সেরকমই প্রিন্সিপাল অ্যাক্সিসেও দেখো তোমাদের এই অভিলম্ব বরাবরই আছে। তার মানে এটা তোমাদের এই সেন্ট্রাল অফ কার্ভেচার যেটা থাকে, ঠিক আছে, দর্পণের উপর যেটা থাকে সেটা এই দাগটা থাকে, এটা অভিলম্ব বরাবরই থাকে, এটা হচ্ছে ঠিক, ঠিক আছে। এবার বলেছে আপাতন বিন্দু সর্বদা প্রধান অক্ষে অবস্থিত থাকে। আপাতন বিন্দু সর্বদা প্রধান অক্ষে অবস্থিত থাকে না, এটা কোশ্চেনে না দিয়ে রেখেছি কারণ এটা হচ্ছে এটা না হবে না, এটা এরকম ছিল কোশ্চেনে, এই নাটা কাটা ছিল, অরিজিনাল যে কোশ্চেনে ছিল এই নাটা কাটা ছিল, ঠিক আছে। আপাতন বিন্দু সর্বদা প্রধান অক্ষে অবস্থিত থাকে। এবার দেখো আপাতন বিন্দু সর্বদা, এবার দেখো তোমাদের এই লেন্সে যখন দর্পণে যখন কোনো ফোকাস পড়ছে, ঠিক আছে, এখানেও পড়তে পারে, লেন্সের এখানেও পড়তে পারে, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের এইখানেও পড়তে পারে, ঠিক আছে, এখানেও পড়তে পারে, যে কোনো জায়গায় পড়তে পারে। কিন্তু এখানে বলছে আপাতন বিন্দু, যে আপাতন যে বিন্দু মানে যে ইয়েটা আসছে, রশ্মিটা আসছে, তার যে বিন্দুটা হচ্ছে সেটা কি সবসময় সর্বদা কি প্রধান অক্ষ, মানে প্রধান অক্ষ বলতে এইটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরই পড়ছে, এটা কি প্রিন্সিপাল অ্যাক্সিসে পড়ছে না, এখানে পড়ছে, এখানে পড়ছে, যেখানে খুশি পড়ছে, তার মানে এটা হবে না, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কি প্রধান ফোকাস সর্বদা প্রধান অক্ষে অবস্থিত থাকে। দেখো সেন্ট্রাল অফ কার্ভেচার, ঠিক আছে, বা বক্ররেখা, আর এই যে পোলটা থাকে, এটার সেন্ট্রাল অফ কার্ভেচার মাঝখানে আরেকটা থাকে, সেটাকে হচ্ছে ফোকাস বলা হয়, ঠিক আছে। ফোকাস এদের দুটোর মাঝখানেই থাকে সবসময়, তাহলে এটা প্রধান অক্ষে অবস্থিত থাকে, এই যে প্রধান অক্ষেই ফোকাসটা অবস্থিত রয়েছে, তার মানে এটাও ঠিক। তার মানে 1 আর 2 হচ্ছে, 1 আর 3 হচ্ছে ঠিক তোমাদের, ওকে। ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মেরুদণ্ডী প্রাণীদের যকৃৎ কোষের এসিআর দ্বারা কোন গুরুত্বপূর্ণ কাজটি করা হয়, সেটা হচ্ছে ওষুধ এবং টক্সিন ডেটক্সিফিকেশন বা বিষমুক্তকরণ, ঠিক আছে। দেখো আমাদের প্রথমত এটা জানতে গেলে তোমরা এটা জানো, প্রাণী আমাদের ক প্রকার আছে, 2 প্রকার, একটা মেরুদণ্ডী প্রাণী, আর একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী। দেখো এই মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কী কী পড়ে, যেমন আমরা পড়ি, ঠিক আছে, মানুষ, তারপর হচ্ছে কুকুর, তারপর হচ্ছে বিড়াল, মানে যাদের যাদের মেরুদণ্ড আছে, মাছ ইত্যাদি। আর অমেরুদণ্ডীদের মধ্যে কে কে আছে, যেরকম কেঁচো, তারপরে হচ্ছে ঝিনুক, তারপরে হচ্ছে মৌমাছি, প্রজাপতি, তারপর হচ্ছে অক্টোপাস ইত্যাদি, এবার দেখো আমাদের এই মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যেরকম আমাদের কি আছে, আমাদের লিভার আছে, ঠিক আছে, লিভার আছে, তাই না, লিভার আছে। এবার দেখো আমাদের শরীর কী দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি, সেরকম সারা শরীরে কোষ, অজস্র কোষ দিয়ে ভরা আছে, সেরকম লিভারও আমাদের অনেক ছোট ছোট কোষ দিয়ে আমার তৈরি করা হয়েছে। এবার এই কোষগুলির মধ্যে আমরা যে কোনো একটা কোষকে আমরা নিয়ে মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখার চেষ্টা করি, ঠিক আছে, তো মাইক্রোস্কোপে যদি বড় করে একটা দেখার চেষ্টা করি, এই কোষের মধ্যে অনেক জিনিস থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে, তারপর হচ্ছে রাইবোজোম থাকে, ঠিক সেরকমই আর একটা জিনিস থাকে যে পার্টটাকে বলা হয় ইআর, এরকম একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় কি ইআর বলতে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে অর্ধেক তোমাদের এরকম থাকে, এরকম রাইবোজোম থাকে, ঠিক আছে, যে গুটি মতন থাকে, এটাকে বলা হয় রাইবোজোম,
এরকম অর্ধেক মতন এরকম রাইবোজোম দিয়ে করা হয়, এটাই কি বলা হয়, রাইবোজোম। রাইবোজোম থাকে যেটা এরকম এরকম দেখতে হয়। ঠিক এই পার্টটাকে কি বলা হয়, এই যে পার্টটা আছে এই পার্টটাকে বলা হয় তোমার কি REM, সরি RER, ঠিক আছে। RER মানে হচ্ছে কি, এই যে তোমরা এখানে যদি হাত দাও এরকম হাত দিলে কি একটু খাদ খাদ মনে হবে, যেরকম প্লেন প্লেন মনে হচ্ছে না, একটু রাফ লাগবে, তাই না? তার জন্য এটা হচ্ছে রাফ এন্ডোকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এটা হচ্ছে রাফ RUGS এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে পার্টটা আছে না, এই যে পার্টটা আছে এইটাকে, এই পার্টটাকে বলা হয় কি, এটাকে বলা হয় SER, যেটা প্রশ্নে প্রথমে পড়েছিল SER। স্মুথ এর ফুল ফর্ম হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এবার দেখো তোমরা তাহলে লিভারের মধ্যে কোষ দেখলাম, অনেক বিভিন্ন টাইপের কোষ আছে, সেখান থেকে একটা কোষকে মাইক্রোস্কোপে ঢোকানোর পর দেখলাম এর মধ্যে মাইটোকন্ড্রিয়া রাইবোজোম আছে এবং একটা এরকম একটা পার্ট আছে, সেটাকে বলা হয় ER বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ রাফ কেন বলা হয়, এটা খসখস আছে, এখানে হাত দিলে মানে একটু খাদ টাইপের লাগবে, রাফ টাইপের লাগবে, ঠিক আছে। আর একটা আছে প্লেন, এটা হচ্ছে স্মুথ, ঠিক আছে, SER আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এবার দেখো আমাদের যে লিভারটা আছে, মানে এর কাজ কি, এর কাজ হচ্ছে SER এর কাজ হচ্ছে সাধারণত ফ্যাটি অ্যাসিড এবং ফসফোলিপিড এবং স্টেরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে। এছাড়াও এই লিভারটার মানে লিভারের এই অংশটা, ঠিক আছে, SER মানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কি, তোমরা যে মেডিসিন নাও, ঠিক আছে, ওটা জানো ওর একটা টক্সিক এফেক্ট বা বিষক্রিয়া হয়, বা মনে করো যে কেউ অ্যালকোহল ড্রিঙ্ক করলো, ঠিক আছে, তার বারবার নর্মালি যেরকম ইউরিন পায় বা টয়লেট পায়, ঠিক আছে, তার থেকে বেশি টয়লেট পায়। এবং এটার কারণ কি জানো তো, এটার কারণ হচ্ছে ওই যে অ্যালকোহল তোমরা শরীরের মানে ওই অ্যালকোহল তোমরা নিচ্ছ যে বডিতে বা শরীরের পক্ষে, সেটা শরীরের পক্ষে ভালো না, ওটা বডি থেকে বের করে দেয়। আর বের করে দেয় কে, সে আমাদের লিভারটা বের করে দেয়। আর লিভারে কোন অংশটা বের করে দেয়, বের করে দেয়। দেখো তো বোঝা গেল তোমাদের বডিতে টক্সিক এফেক্ট বা বিষাক্ত কিছু পদার্থ চলে আসলে সেটার প্রভাব কম করার জন্য কাজ করে কে, লিভার করে। আর লিভারের মধ্যে কে কাজ করে, লিভারের মধ্যে কোষের মধ্যে এই অংশটা ও কাজ করে, ঠিক আছে। ওই জন্য তো দেখবে যে কেউ যদি কোনো পয়জন বা কোনো খারাপ কিছু যদি খেয়ে ফেলে, তো প্রথমত লিভারটাকে ড্যামেজ করে, ঠিক আছে। তো লিভার কী করে, ওই লিভার বেচারা এইটাকে ঠিক করতে রিকভারি করতে নিজেই সে শেষ হয়ে যায়। এই জন্য তোমরা দেখবে অনেক কেউ প্রচুর পরিমাণে মানে ড্রিঙ্ক করলে বা অ্যালকোহল নিলে তার লিভারে প্রবলেম হয়, লিভার খারাপ হয়ে যায়। কারণটা হচ্ছে অত্যাধিক পরিমাণে প্রেশার পড়ে, যে ফিল্টার করতে সে নিজেই বিকল হয়ে পড়ে বা খারাপ হয়ে পড়ে। এই জন্য আমাদের যে কাজটা করে সেটা হচ্ছে লিভারের মধ্যে SER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই প্রধান কাজটা করে, ঠিক আছে। তার জন্যই প্রথমে এবার কোশ্চেনটা দেখো, মেরুদণ্ডী প্রাণীর তাহলে মেরুদণ্ডী প্রাণীর যকৃৎ কোষে SER দ্বারা কোন গুরুত্বপূর্ণ কাজটি করা হয়, সেটা হচ্ছে ওষুধ এবং টক্সিন ডিটক্সিফিকেশন, বিষমুক্তকরণ করা হয়। তাহলে লিভারটা আমাদের লিভারের মধ্যে যে কোষটা থাকে, আর তার মধ্যে এই পার্টটা হচ্ছে আমাদের শরীরের যেগুলো টক্সিক বা বিষক্রিয়াগুলো থাকে সেগুলো বের করে দেয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বিদ্যুৎ মোটরের কোন অংশটি এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের দিক পরিবর্তন করে, সেটা হচ্ছে কি করে, সেটা হচ্ছে স্প্লিট রিং, ঠিক আছে, স্প্লিট রিং। দেখো তোমরা যদি ইলেকট্রিক মোটরের ভেতরে কনস্ট্রাকশনগুলো দেখো যে কীভাবে হয়, দেখো এরকম দুটো ম্যাগনেট থাকে, এরকম দুটো ম্যাগনেট, এরকম দুটো ম্যাগনেট থাকে।
আর মাঝখানে কি থাকে, তোমাদের কয়েল থাকে, আয়তাকার কয়েল। ওকে, এরকম 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 আয়তাকার কয়েল থাকে। যাই হোক, এবার এখান দিয়ে যদি তোমরা কোনো ইয়ে দাও, মানে কোনো কারেন্ট তোমাদের এর মধ্যে দাও, দেখো দুটো ম্যাগনেট থাকে, তার মাঝখানে কী থাকে, আয়তাকার কয়েল থাকে। কি হয়, এই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট যখন ফ্লো হয় তখন আর যখনই এবং চুম্বকের মধ্য দিয়ে, এবং দুটো চুম্বকের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন একটা কি হয়, একটা ফোর্স লাগে বা একটা বল তৈরি হয়। সেই বলটা কি করে, ও বলটা যখনই ফোর্স লাগে, বল তৈরি হয়, সেই বলটা এরকম বল দিতে থাকে এবং ঘুরতে থাকে। ঠিক আছে, যখনই ঘুরতে থাকে, যখনই ঘোরার পর এক চক্কর হয়ে যায়, তখন কি হয়, ও কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করে দেয়। এরকম এরকম ঘুরছে, এক চক্কর দেওয়ার পর কারেন্টের ডাইরেকশন ঘুরছে, এরকম বারবার তো ঘুরছে না, বারবার ঘুরতে ঘুরতে ও বারবার কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার চেঞ্জ হতে হতে কী হয়, এই যে চেঞ্জটা হচ্ছে, এটা চেঞ্জ কে করে, এই চেঞ্জটা করে হচ্ছে স্প্লিটিং, মানে স্প্লিট রিংটা এই চেঞ্জটা বারবার করে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো, যখন পারমাণবিক সংখ্যা ড্যাশ এবং নিউক্লিয়ার চার্জ হচ্ছে ড্যাশ, তখন নিউক্লিয়াস ও যোজ্যতা ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল হচ্ছে ড্যাশ। তাই লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ ড্যাশ হয়। দেখো তোমরা আমরা অ্যাটমিক নাম্বার জানি, যেরকম হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে 1, হিলিয়ামের কত, হিলিয়ামের হচ্ছে 2, লিথিয়ামের হচ্ছে 3, বেরিলিয়ামের হচ্ছে 4 এবং ব্রোনের হচ্ছে 5। তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার। এবার আমাদের পরমাণুতে যে কটা অ্যাটমিক নাম্বার থাকে সেই কটাই প্রোটন সংখ্যা বলা হয়। মানে অ্যাটমিক নাম্বার আর প্রোটন সংখ্যা হচ্ছে সমান। যদি বলা হয় বোরনের প্রোটন সংখ্যা কত, তাহলে বোরনের প্রোটন সংখ্যা হচ্ছে 4টে, কারণ অ্যাটমিক নাম্বারও 4টে। কারণ এখানে অ্যাটমিক নাম্বার আর প্রোটন সংখ্যা হচ্ছে এক হয়, মানে পরমাণুতে যে কটা অ্যাটমিক সংখ্যা থাকে সেই কটা সংখ্যাকেই প্রোটন সংখ্যা বলা হয়। তাহলে এই প্রোটন সংখ্যা থাকে কোথায়, সেটা হচ্ছে পরমাণুতে থাকে। পরমাণুতে প্রোটন প্লাস নিউট্রন থাকে। আর নিউট্রন তো নিস্তড়িৎ, নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, ওর কোনো আধার নেই। কিন্তু প্রোটন হচ্ছে কি, প্রোটন আর অ্যাটমিক সংখ্যা সমান। ঠিক আছে, যদি বলা হয় এটা বোরন না, এটা বেরিয়াম ছিল। ঠিক আছে, এটা বেরিয়াম ছিল, বেরিয়ামে হচ্ছে 4। বোরনের যদি বলা হয় প্রোটন সংখ্যা কত, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 5টা। যদি বলা হয় অ্যাটমিক নাম্বার সংখ্যা কত, অ্যাটমিক নাম্বার হচ্ছে 5টা, মানে অ্যাটমিক সংখ্যা নাম্বার আর প্রোটন সংখ্যা সমান হয়। এবার দেখো তোমাদের এখানে যে লাইনটা বলেছে, যখন পারমাণবিক সংখ্যা ড্যাশ হয় নিউক্লিয়ার চার্জ কী হয়। ঠিক আছে, নিউক্লিয়ার চার্জ কী হয়, দেখো এখানে এই প্রোটন মানে কি, প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, তাই না, সেই পজিটিভ তড়িৎগ্রস্ত কণা হয়। আর এখানে অ্যাটমিক নাম্বার বাড়া মানে কি, নিউক্লিয়াসে যদি অ্যাটমিক নাম্বার বাড়া মানে হচ্ছে প্রোটনের সংখ্যাও বাড়া। এবার প্রোটনের সংখ্যা বাড়লে মানে কি, নিউক্লিয়াস এই টোটালটাই কী বলে, নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, সেটাই বলেছে। যখন পারমাণবিক সংখ্যা এখানে বাড়ে, তখন কি হয়, তখন নিউক্লিয়াস চার্জও বেড়ে যাবে, কারণ প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রোটন সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের চার্জও বেড়ে যাচ্ছে, কারণ প্রোটন তো একটা ধনাত্মক চার্জ, তাই না। সেটা বাড়া মানে এই নিউক্লিয়াসের চার্জ বাড়া, আর নিউট্রন তো নিস্তড়িৎ, তাহলে এটাও বেড়ে যায়, এটাও বাড়ে। তখন নিউক্লিয়াসের যোজ্যতা ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল কী হয়। দেখো আকর্ষণ বল মানে, দেখো এই যে পরমাণু থাকে, এই প্রোটন প্লাস নিউট্রন থাকে। এবার নিউট্রন তো নিস্তড়িৎ, যাই হোক, ঠিক আছে, নিউট্রন আমি বাদই দিলাম, প্রোটন রয়েছে, নিউক্লিয়াসে প্রোটন রয়েছে, তার সাইড দিয়ে কী হয়, এরকম ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এই ইলেকট্রনগুলো এরকম ঘুরতে থাকছে। এবার একটা জিনিস বলো, এটা হচ্ছে ধনাত্মক পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, আর এটা হচ্ছে ইলেকট্রন। এবার তোমরা আগের থেকে জানো যে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা আর ইলেকট্রিক তড়িৎগ্রস্ত কণা একে অপরকে অ্যাট্রাক্ট করে, মানে আকর্ষণ করে। ঠিক আছে, সব সময় এরাও আকর্ষণের জন্য এরকম ঘোরে। এবার এরা দুজনকে তো অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। এবার যখন আমরা কি করব, যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি বাড়িয়ে দিই, এর মান বাড়িয়ে দিলে কি, এর পজিটিভ তড়িৎগ্রস্ত কণা আরও বেড়ে গেল, প্রোটন সংখ্যা আরও বেড়ে গেল। প্রোটন সংখ্যা যখন বেড়ে যাবে, তখন এদের মধ্যে আকর্ষণ বল আরও বেড়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য কী হবে, যখন পারমাণবিক সংখ্যা বাড়ে এবং নিউক্লিয়াস চার্জ বাড়ে, তখন নিউক্লিয়াস যোজ্যতা ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল কী হবে, বেড়ে যায়। ঠিক আছে, তার মানে এটাও বেড়ে যায়। তারপরে কি হচ্ছে, তাই লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, লিথিয়াম থেকে, সবসময় মনে রাখবে, লিথিয়াম তারপর হচ্ছে, এটা অন্য কালিতে করি, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং
নিয়ন। এবার কি হয়, এই পারমাণবিক সংখ্যা এই লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ সবসময় কি কম হয়। লেফট থেকে যখন রাইটে যাচ্ছ RIGST, তখন পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, ব্যাসার্ধ কমে যায়। ওকে, তার মানে এটা হচ্ছে কমে, বারে 3বার বাড়ে, তারপরে হচ্ছে কমে, বারে কোথায় আছে, হ্যাঁ 15 বি, এটা ঠিক করে নিও, ঠিক আছে, এটা বারে হবে, এখানে এটা মিস্টেক আছে, মানে কোশ্চেনে মিস্টেক নেই, টাইপ করতে গিয়ে মিস্টেক হয়েছে। এটা ঠিক করবো ভেবেছিলাম কিন্তু করা হয়নি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি ধোঁয়া ভরা ঘরে প্রবেশ করলে আলোর একটি সরু রশ্মি নিচের কোণটির কারণে দৃশ্যমান হয়, সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ। ঠিক আছে, আলোর বিক্ষেপণ বা এটাকে বলা হয় স্ক্যাটারিং অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইট, LIGST। দেখো তোমরা হয়তো নোটিশ করেছো, যেখানে ধোঁয়া আছে সেখানে আলো যদি প্রবেশ করে সেই আলো রেখাগুলি দেখতে পাই। কারণ হচ্ছে কি জানো তো, কারণ হচ্ছে ধোঁয়াতে থাকা ছোট ছোট কণা বা পার্টিকেল থাকে, সেই আলোক মানে সে পার্টিকেল থাকে, যখন আলোক রশ্মি ঢুকছে তখন কী হয়, ওই আলোক রশ্মিটাকে আগে যেতে দেয় না, রশ্মিগুলো কী হয় এদিকে ওদিকে বিক্ষিপ্ত করে মানে ছড়িয়ে দেয়, চারিদিকে ছড়িয়ে দেয়। এই যে ছড়িয়ে দিচ্ছে এদিক ওদিক রশ্মিগুলো পৌঁছে যাচ্ছে, তখন কি হয়, ও তো চারিদিকে পৌঁছাচ্ছে, তখন আমাদের চোখে এসেও পৌঁছায়, তাই আমরা দেখতে পাচ্ছি। একেই বলা হয় কি, বিক্ষেপণ বা স্ক্যাটারিং বলা হয়। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, যেটা তোমাদের বারবারই কোশ্চেন আসে, এই কোশ্চেনটা, এই যে বিক্ষেপণ হচ্ছে না বা স্ক্যাটারিং হচ্ছে, সেই স্ক্যাটারিংয়ের ফলে যার মাধ্যমে আলো দেখতে পাচ্ছি, এই দেখার এই এফেক্টটাকে কী বলা হচ্ছে, এই এফেক্টটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট। ঠিক আছে, এই এফেক্টটাকে কী বলা হচ্ছে, যার মাধ্যমে আলো দেখতে পাচ্ছি, এই এফেক্টটাকে এই এফেক্টকে টিন্ডাল এফেক্ট বলা হয়, টিন্ডাল এফেক্ট বলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রাফিতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড। দেখো যখন AgCl, ঠিক আছে, সিলভার ক্লোরাইডকে যখন সূর্যের আলো দেওয়া হয়, তখন কী হয়, এটা ভেঙে Ag+Cl উৎপন্ন হয়। ঠিক আছে, Cl2 উৎপন্ন হয়, মানে সিলভার এবং ক্লোরিনে ভেঙে যায়। তারপর হচ্ছে সেরকম সিলভার ব্রোমাইডকে যখন সানলাইটের উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে দেওয়া হয়, তখন কি এটাও ভেঙে যায়, এটা হয়ে যায় সিলভার প্লাস ব্রোমিন, সিলভার এবং ব্রোমিনে ভেঙে যায়। ওকে, তো এটার অ্যান্সার হবে, এটা সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। জিপসামকে গরম করে একটি রাসায়নিক যৌগ এক্স তৈরি করা হয়, এটি একটি সাদা পাউডার এবং অগ্নি প্রতিরোধ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তাহলে যৌগ এক্স হলো কি? দেখো এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটা ভালো কোশ্চেন, বারবার আসে পরীক্ষায়। এবার টেকনিশিয়ানও এই কোশ্চেনটা এসেছিলো। দেখো এটার কোশ্চেন হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। ওকে, দেখো জিপসামের সূত্র কি? জিপসামের সূত্র হচ্ছে, এখানে যে কটা লিখছি সব কটাই ইম্পর্টেন্ট। জিপসামের সূত্র হচ্ছে CaSO4 2H2O। এবার জিপসামের রাসায়নিক নাম কি? রাসায়নিক নেম জিপসামের রাসায়নিক নেম হচ্ছে ক্যালসিয়াম। এই রাসায়নিক নেমও কিন্তু দিয়ে দেয়, তার জন্য লিখছি আমি, সালফেট ডাইহাইড্রেট
ডাইহাইড্রেট। ঠিক আছে, এবার 2024-এ আরআরবি যেটা হয়েছিল, আরআরবি যেইতে এই কোশ্চেনটা এসেছিল। এবার দেখো আমরা যদি এই জিপসামকে যদি গরম করা হয়, কি সংকেত, CaSO4 এবং 2H2O, এটাকে যখন আমরা গরম করব, হিট দিব, গরম করব, তখন কি হয়, গরম করার ফলে আমাদের এটা তৈরি হয়ে যায় CaSO4 হাফ H2O প্লাস 3/2 H2O। ঠিক আছে, এইটা আলাদা হয়ে যায়, এটা পুরোটাই আলাদা হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো এখান থেকে 2 অণু জল ছিল, সেখানে হাফ অণু থেকে যাচ্ছে, আর বাকি এত অণু চলে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই যে অণুটা বেঁচে যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, POP, প্লাস্টার অফ প্যারিস এটাকে বলা হচ্ছে। এবার দেখো এই প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি, রাসায়নিক নেম, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নেম হচ্ছে সালফেট, ক্যালসিয়াম সালফেট, হেমিহাইড্রেট। ঠিক আছে, এবার এই প্লাস্টার অফ প্যারিস তোমার কিসে কাজে লাগে, অগ্নি প্রতিরোধ হিসেবে কাজ করে। অগ্নি প্রতিরোধ হিসেবে কাজ করে। কারণ এই প্লাস্টার প্যারিস অগ্নি প্রতিরোধ কেন, কারণ আগুন জ্বালাতে পারে না কেন, দেখো এখান থেকে জিপসাম থেকে গরম করার পর যে প্লাস্টার অফ প্যারিস তৈরি হচ্ছে, এখানে দেখো হাফ অণু জল রয়ে গেছে। ঠিক আছে, এবার জল তো কী করে, আগুন নেভানোর কাজ করে, তার জন্য এটা আগুন জ্বলতে পারে না, তার জন্য এটা হয়। আর আরেকটা জিনিস যেটা রয়ে গেছে, এটা কিন্তু এই জিপসাম যেটা আছে, প্লাস্টার অফ প্যারিস, মানে জিপসাম না, জিপসামকে গরম করার পর প্লাস্টার অফ প্যারিস হয়, এটা কিন্তু সাদা কালারের হয়, সাদা বা হোয়াইট কালারের হয়। ঠিক আছে, এটাও কিন্তু কোশ্চেনে আসে। চলো নেক্সট কোশ্চেন। বলেছে শ্বাস প্রশ্বাসে নিম্নলিখিত কোন বিক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয়, সেটা হচ্ছে পাইরুভেট থেকে কার্বন ডাইঅক্সাইড এবং H2O, জল এবং শক্তিতে রূপান্তর। দেখো এইভাবে বললে, এই যে কনসেপচুয়ালি কোশ্চেন না, এইগুলো তোমরা হয়তো মুখস্থ করে যাবে, বাট এরকম নাও দিতে পারে। ঠিক আছে, তো এই জন্য এটা কোশ্চেনটা দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু এটাকে যখন একটু ডিটেলসে যাবে তখন তোমরা বুঝতে পারবে। দেখো আমাদের কি হয়, পাইরুভেট থেকে যে কার্বন ডাইঅক্সাইড জল এবং শক্তিতে রূপান্তর করছে, দেখো আমাদের বডিতে অনেক কোষ থাকে, তাই না, অনেক ছোটো ছোটো কোষ থাকে, এবং সব কোষগুলি চলার জন্য মানে আমাদের কি এনার্জি দরকার হয়। এবার এই এনার্জি আমরা কোথা থেকে পাবো, এনার্জি আমরা ফুড বা খাদ্য থেকে পাবো। যখন আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য আমরা খাবো, মানে যেরকম ধরো ভাত, কার্বোহাইড্রেট খাদ্য খাবো, খাওয়ার পর সেখান থেকে কী হবে, গ্লুকোজ তৈরি হবে, সেখান থেকে গ্লুকোজ তৈরি হবে, এবং সেই গ্লুকোজটা ভাঙতে শুরু করবে, ভেঙে কী হয়, পাইরুভেট তৈরি হয়। বুঝলে, দেখো আমি যদি এখানে ছবি আঁকার চেষ্টা করি, ধরো মনে করো এই যে কোষ চলার জন্য এনার্জি দরকার। এবার ওই এনার্জি পাবে কোথা থেকে, এনার্জি তো আমার খাদ্য থেকে আসবে, তো খাদ্য থেকে কী নেবে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবো, যেরকম হচ্ছে ভাত ধরো খাচ্ছি, সেখান থেকে গ্লুকোজ আসবে, ভাতের থেকে ও শোষণ করে নেবে গ্লুকোজ। এবার এই গ্লুকোজটা কী করবে, গ্লুকোজটাকে ভেঙে পাইরুভেট তৈরি করবে, পাইরুভেট তৈরি করবে। এবার যখন গ্লুকোজ ভেঙে এই পাইরুভেট তৈরি করছে, তখন কি হচ্ছে, এর সাথে এনার্জিও তৈরি হচ্ছে, এনার্জিও তৈরি হচ্ছে। ঠিক আছে, এই এনার্জিটাই কাজে লাগে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এই যে গ্লাইকোলাইসিস, মানে গ্লুকোজ থেকে এই যে পাইরুভেট হচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কী বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। দেখো এবার ভালো করে দেখো। ঠিক আছে, এবার এই গ্লাইকোলাইসিস পদ্ধতিতে, এই যে গ্লাইকোলাইসিস পদ্ধতিটা হচ্ছে, এখানে কিন্তু অক্সিজেনের কোনো প্রয়োজন নেই।
মানে এই গ্লাইকোলাইসিস যে প্রসেসটা হচ্ছে এখানে কোনো অক্সিজেনের কোনো প্রয়োজন নেই, অক্সিজেন লাগে না, ঠিক আছে। কিন্তু এখান থেকে কী হচ্ছে, এটার মাধ্যমে এই প্রসেসের মাধ্যমে একটা এনার্জি তৈরি হচ্ছে। এবার দেখো আমরা যদি আরও এনার্জি চাই বা আমরা যদি অক্সিজেনের, যদি মনে করো অক্সিজেন প্রেজেন্ট আছে বা অক্সিজেনের উপস্থিতি থাকে এই পাইরুভেটের মানে এই প্রসেসটা হওয়ার সময় যদি অক্সিজেন উপস্থিত থাকে তাহলে কি হয়, এই পাইরুভেট আরও ভাঙতে শুরু করে এবং ভাঙতে ভাঙতে কী হয় এবং ভাঙতে থাকে এবং যখন ওটা আরও ভাঙছে পাইরুভেটটা তখন আরও কী হচ্ছে, আরও এনার্জি তৈরি হচ্ছে। আর এনার্জি তৈরি হওয়ার সাথে সাথে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন মানে হাইড্রোজেন না H2O জল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। দেখো আমরা যদি এই পাইরুভেট করার সময় এই পাইরুভেটে যদি আমরা অক্সিজেন দিই বা অক্সিজেনের সংস্পর্শে আসে তখন কি হয়, এই পাইরুভেটটা আরও ভাঙতে শুরু করে, ভাঙতে শুরু করে এবং এই ভাঙতে শুরু করে তখন ও কী করে, আরও এনার্জি তৈরি করে, সঙ্গে কী করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে প্লাস H2O মানে জল উৎপন্ন করে। এই কার্বন ডাইঅক্সাইড আমাদের কী হয়, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওটা বেরিয়ে যায়, এনার্জিটা আমাদের কাজে লাগে আর জলও আমাদের থেকে যায়। এবার দেখো আগের যে পদ্ধতিটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের যে গ্লাইকোলাইসিস, এটা কিন্তু পরীক্ষা আসে, এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে গ্লাইকোলাইসিস পদ্ধতি, মানে গ্লুকোজ থেকে ভেঙে পাইরুভেট হওয়াকে এটা গ্লাইকোলাইসিস পদ্ধতি বলে, এটা পরীক্ষা কিন্তু অনেকবার এসেছে। ওকে, এই যে গ্লাইকোলাইসিস পদ্ধতিটা এটা কিসে হয়, এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে হয়। কোষের মধ্যে আরেকটা পার্ট থাকে যেটা জেলির মতন পদার্থ থাকে, সেটাকে সাইটোপ্লাজম হয়। এই গ্লাইকোলাইসিস পদ্ধতিটা আসলে হয় কোথায়, এই গ্লাইকোলাইসিস পদ্ধতিটা হয় হচ্ছে কোষের সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে। আর পরের যেটা হচ্ছে বেশি এনার্জি, ঠিক আছে, এখানে যে পদ্ধতিটা হচ্ছে এটা হচ্ছে অল্প এনার্জি তৈরি হয়। পরের যেটা হচ্ছে আরও পাইরুভেট ভাঙতে শুরু করে আরও এনার্জি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি তৈরি হচ্ছে এখানে। কিন্তু এটা কোথায় তৈরি হচ্ছে, এটা সবচেয়ে বেশি এনার্জি তৈরি হচ্ছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় তৈরি হচ্ছে, মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়া কী বলা হয়, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়, পাওয়ার হাউস বলা হয় বা কোষের শক্তিঘর। কেন শক্তিঘর বলা হচ্ছে, কারণ অক্সিজেন যখন দেওয়া হচ্ছে তখন এটা বেশি পরিমাণে ভাঙছে, তখন এনার্জি আরও বেশি পরিমাণে হচ্ছে, ঠিক আছে। আগের প্রসেসটা অল্প এনার্জি হচ্ছে, পরেরটা বেশি এনার্জি হচ্ছে, এই জন্য এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, তার জন্য মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। এবার দেখো তোমরা দেখবা যখন দৌড়াতে শুরু করো, লাস্ট ফিনিশিংয়ে যখন স্পিড বাড়িয়ে দিচ্ছ তখন কি হচ্ছে, ও দেখবে ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, তখন কি হচ্ছে, ও অক্সিজেন নিচ্ছে, কারণ তোমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এবার ওর এনার্জি দরকার। এবার এনার্জি পাবে কোথার থেকে, তোমার তো যেটা এই প্রসেসটা হচ্ছে এটা তো অল্প এনার্জি হচ্ছে, তাই না, তো তখন ও অক্সিজেনটা নিচ্ছে, আরও পাইরুভেট ভাঙতে শুরু করছে, তখন আরও প্রচুর বেশি পরিমাণে এনার্জি দেওয়ার চেষ্টা করছে, এই জন্য এনার্জির জন্য অক্সিজেনটা খুব দরকার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, বোঝা গেল। তার মানে এই লাইনটাই হচ্ছে তোমার এখানে দিয়েছে, যে ঠিক আছে, এই প্রসেসটা পুরো না জানতে পারলে এই লাইনটা বৃথা হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা মিস্টেক হয়ে গেছিলো, তাই আমি পরে হাতে লিখে দিয়ে দিয়েছি। শোষণতন্ত্রের কোন অংশ বায়ু প্রবাহকে সংকুচিত হতে বাধা দেয়, সেটা হচ্ছে রিংস অফ কার্টিলেজ, বা বাংলায় বলতে পারো উপস্থির বলয়। ওকে, দেখো একটা ছবি যদি আমরা আঁকানোর চেষ্টা করি, এই হচ্ছে একটা শ্বাসনালী, আর এখানে ধরো ফুসফুস রয়েছে, এটা হচ্ছে শ্বাসনালী। আর এই যে এখানে এরকম কি থাকে, এরকম রিংস মতন থাকে, ঠিক আছে। দেখো বাতাস আমাদের কি হয়, নাক দিয়ে নিচ্ছি, নাক দিয়ে নেওয়ার পর কি হয়, এই শ্বাসনালীর মধ্যে দিয়ে বাতাস ঢুকছে, মধ্য দিয়ে ফুসফুসে যাচ্ছে। ধরো কোনো কারণে এই শ্বাসনালী একসাথে চিপকে গেল, ঠিক আছে, এই রিংসগুলো না থাকলে কি হচ্ছে, এই রিংসগুলো যখন থাকছে না তখন কি হচ্ছে, এই চিপকে গেল, কোনো কারণে চিপকে গেল, তখন তো আমরা শ্বাস নিতে পারবো না, যেতে পারবে না। এই জন্য কি হয়, এখানে আমাদের এরকম রিংস থাকে যাতে এটা সি আকৃতির হয়,
এটা কী আকৃতির হয়, এটা সি আকৃতির টাইপের হয়। সেই সি আকৃতির মধ্যে এটাকে ধরে রাখে, মানে কি ওটা কখনো এই দেওয়াল যাতে মিশে না যায়, যাতে হাওয়াটা বন্ধ না হয়ে যায়, এই জন্য ধরে রাখে সি আকৃতি। এই সি আকৃতির যেটা থাকে এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় রিংস অফ কার্টিলেজ, রিংস অফ কার্টিলেজ, কার্টিলেজ। ওকে, আমাদের সব কিছু বডিতে সিস্টেম করে পাঠিয়েছে যাতে এটা কোনো কারণে মিশে না যায়, তার জন্য এরকম একটা বলয় এরকম থাকে, বুঝলে। চলো নেক্সট কোশ্চেন। যে প্রক্রিয়ার মাধ্যমে জল মাটির নিচে প্রবেশ করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ইনফিল্ট্রেশন বলা হয়। ঠিক আছে, যখন বৃষ্টি হচ্ছে বা জল হচ্ছে তখন কী হচ্ছে, মাটিতে যে মাধ্যমে জল নিচ্ছে, ঠিক আছে, মাটির নিচে যে মাধ্যমে জল যাচ্ছে সেটাকে ইনফিল্ট্রেশন বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ক্লোরো ক্ষার প্রক্রিয়া 3টি উপাদান ড্যাশ এবং ড্যাশ উৎপাদিত হয়, ঠিক আছে, বা 3 প্রোডাক্টস অ্যান্ড দেয়ার আর প্রোডাকশন। দেখো এখানে আর একটা হবে ক্লোরো অ্যালকিন প্রসেস, এখানে আর একটা ড্যাশ আছে, ঠিক আছে, এরকম একটা ড্যাশ হবে এবং আর একটা ড্যাশ আছে, ঠিক আছে, দুটো ড্যাশ আছে, তারপরে কি এরকম হবে। এটার অ্যান্সার হবে কি বলো তো, এটার অ্যান্সার হবে কোনটা, এটার অ্যান্সার হচ্ছে দুবার পড়লো কী করে, এটার অ্যান্সার হবে হ্যাঁ ক্লোরিন, হাইড্রোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো কি করে, বাড়িতে যে লবণ আছে না, খাবার জন্য যে ব্যবহার করি যে লবণ, ঠিক আছে, তার রাসায়নিক নাম কি, তার রাসায়নিক নাম হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। এবার এর সঙ্গে যখন জল মিক্স করা হয় H2O, তখন কি হচ্ছে, এখানে ছবিটা এখানে না করে এখানে করি, দেখো NaCl সোডিয়াম ক্লোরাইড আছে খাবার লবণ, তার সঙ্গে যখন আমরা জল মিক্স করি, ঠিক আছে, যখন আমরা এরকম দুটো ইলেকট্রড দিয়ে যদি এতে কারেন্ট দেওয়া হয়, যখন কারেন্ট দেওয়া হবে পজিটিভ এবং নেগেটিভ, যখন এটাকে কারেন্ট দেওয়া হবে তখন কি হয়, এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে কি হয় Na প্লাস সোডিয়াম এবং ক্লোরাইডে ভেঙে যায়, আর এই জলটা কি হয়, জলটা ভেঙে হাইড্রোজেন এবং OH উৎপন্ন হয়, হাইড্রোক্সিল। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই দুটো এই সোডিয়াম আর হচ্ছে OH একসাথে মিশে, সোডিয়াম OH একসাথে মিশে কি হচ্ছে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। আর কি তৈরি হচ্ছে, এটা ক্লোরিন তৈরি হচ্ছে, আর H থেকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, যে ক্লোরোক্ষার মানে এটা একটা ক্লোরোক্ষার মানে যেটা আছে সোডিয়াম ক্লোরাইড, সেটার থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এবার এখান থেকে কোশ্চেন এসেছিল টেকনিশিয়ানে, যে কোশ্চেনটা এসেছিল, দেখো এখানে কারেন্ট দেওয়ার জন্য দুটো ইলেকট্রড ব্যবহার করা হয়, তাই না, এই যে ইলেকট্রড যেগুলো ব্যবহার করা হচ্ছে এগুলোকে বলা হয়, এক মিনিট, হ্যাঁ, এই যে দুটো কারেন্ট দেওয়ার জন্য যেতে থাকে সেটাকে বলা হয় ইলেকট্রড। কি থাকে, ইলেকট্রড একটা, এটা নেগেটিভ, একটা পজিটিভ হয়, আর একটা হচ্ছে নেগেটিভ হয়। এবার এই নেগেটিভ যেটা থাকে, পজিটিভ যেটা থাকে সেটাকে আমরা কি বলি, অ্যানোড বলা হয়, যেটা থাকে অ্যানোড বলা হয়। আর নেগেটিভ যেটা থাকে, পজিটিভটাকে আমরা অ্যানোড বলি, আর নেগেটিভটাকে আমরা কি বলি, ক্যাথোড বলা হয়, ক্যাথোড বলা হয়। এবার কোশ্চেন এসেছিল যে এই যে ক্লোরিন গ্যাসটা হয় বা হাইড্রোজেন গ্যাস হয় সেটা কোনটায় হয়। ঠিক আছে, এর মধ্যে মনে রাখবে যে ক্লোরিন গ্যাসটা হয় সেটা হচ্ছে সবসময় অ্যানোডে পাওয়া যায়, Cl2, অ্যানোডে হচ্ছে ক্লোরিন গ্যাস পাওয়া যায়। আর এই হাইড্রোজেন এই ক্যাথোডে কী পাওয়া যায়, ক্যাথোডে হচ্ছে H2 পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায়। ওকে, এই কোশ্চেনটা আরবি টেকনিশিয়ানে 2024 এসেছিলো। ওকে, 24 এসেছিলো। ওকে, ক্লোরিন গ্যাস আর হচ্ছে ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন চলো। যদি একটি আপতিত আলোকরশ্মি কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তবে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে গঠিত কোণ কত হবে। দেখো তোমাদের যদি কোনো একটা এরকম যদি দর্পণ থাকে, ঠিক আছে, দর্পণ ধরলাম, এখানে যখন আপতিত রশ্মি একটা রশ্মি আসছে এবং প্রতিফলিত হচ্ছে, তাই না, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি,
হচ্ছে তখন কি হচ্ছে, দেখো তার মধ্যে এদের মধ্যে একটা কোণ সৃষ্টি হচ্ছে, তাই না? এটা মনে করলাম যে কোনো একটা কোণ এক্স ডিগ্রি হচ্ছে, বা এই কোণটাকে যদি আমরা আরও ছোটো করি, এরকম আসছে এরকম আসছে, তাহলে এটা ছোটো হয়ে যাচ্ছে কোণটা, তাই না? এই কোণটাই যদি এরকম হয়, এরকম আসছে, ঠিক আছে, আবার সেখানেই আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে, তাহলে কী হবে? তাহলে কি কোনো মাঝখানে কোনো কোণ তৈরি হচ্ছে? কোনো কোণ তৈরি হচ্ছে না। ঠিক সেই রকমই যদি একটি আপতিত আলোকরশ্মি কোনো অবতল দর্পণে বক্রতা কেন্দ্রের মধ্যে যায়, দেখো অবতল দর্পণে এরকম থাকে, এরকম থাকে, মাঝখানে কী থাকে? প্রিন্সিপাল অ্যাক্সিস থাকে। এবার যখন বলেছে আপতিত রশ্মি আলোকরশ্মি বক্রতা কেন্দ্র, বক্রতা মানে সেন্টার অফ কার্ভেচার, মানে বক্রতা কেন্দ্র, এর মধ্যে দিয়ে যখন আসে, ঠিক আছে, আপতিত রশ্মি এরকম আসছে, এরকম এসে আবারই এখান দিয়ে আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে, তাহলে কোনো কোণ তৈরি হলো? কোনো কোণ তৈরি হলো না, 0 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। অনেকে ভাবে যে 180 ডিগ্রি, কিন্তু না, এটা আপতিত হচ্ছে আবার প্রতিফলিত হচ্ছে, কিন্তু ওর মধ্যে কোনো কোণ তৈরি হচ্ছে না, তাহলে এটা 0 ডিগ্রি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো নিচের প্রদত্ত পাতার প্রস্থচ্ছেদের চিত্র লক্ষ্য করো, কোন বিকল্পটি সঠিক লেবেলিং দেখায়? দেখো এটা ইংলিশে রেখেছি অপশানটা, কারণ হচ্ছে বুঝতে পারলে পরে বাংলায় করতে পারবে, কারণ ইংলিশে বুঝতে ভালো হবে, কারণ আমি একটা ছবি নিয়েছি সেটা ইংলিশে আছে, তো ওই ইংলিশে করা আছে, ইংলিশে বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি এটা ইংলিশে রেখেছি। চলো বুঝে নিতে পারলে বাংলায়ও কোনো ব্যাপার না। দেখো আমি একটা যদি এরকম ধরো একটা পাতা নিলাম, ঠিক আছে, এই পাতাটাকে যদি আমরা এরকম কাট করি মানে কেটে দিই, তখন কেটে দিলে কি হবে? এটা হচ্ছে তোমাদের পাতা, তাই না? এই পাতাকে যখন তোমরা কাটবে এবং সাইড থেকে দেখবে, যখন দেখার পর এই ছবির মতন, মানে একটা ছবির মতন, মানে এই ছবির মতন লেয়ার দেখতে পাবে, ঠিক আছে, প্রথম একটা লেয়ার, দ্বিতীয় একটা লেয়ার, তৃতীয় একটা লেয়ার, এরকম একটা লেয়ার দেখতে পাবে, ঠিক আছে। এই জিনিসটা আমি এই পাশে ছবিটা রেখেছি। দেখো এই যে পাতাটা, তোমাদের এই যে ধার বরাবর যে পাতাটা আছে, এ যখন কাটার পর এই ধার বরাবর আছে, এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপের মানে এই যে প্রস্থচ্ছেদটা আছে, এটা একটা লেয়ার হিসেবে আছে, ঠিক আছে। প্রথম হচ্ছে এই যে আপার এপিডার্মিস, তারপরে হচ্ছে এই পার্টটা ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে এইভাবে গিয়ে লাস্টে হচ্ছে লোয়ার এপিডার্মিস, এরকমভাবেই থাকে পরপর, ঠিক আছে। তো প্রথমত দেখো পাতার প্রথমে যে উপরটা আছে সেটা কি আছে? আপার এপিডার্মিস আছে, আর নিচে আছে কি, নিচের যে পার্সেন্টটা আছে সেটাকে লোয়ার এপিডার্মিস বলা হয়। তাহলে প্রথমে আমরা অপশান থেকে যদি দেখি, যে এ নাম্বারটা আছে, ঠিক আছে, এই কোশ্চেন এটা লিখে দেয়নি, এটা এ দিয়ে রেখেছে, তো এ নাম্বারটা আছে, এ নাম্বারটা কি? আপার এপিডার্মিস, তো আপার এপিডার্মিসকো এ নাম্বার হচ্ছে আপার এপিডার্মিস, এই একটা আছে, তাহলে এটা হতে পারে। আর লাস্টের বি হচ্ছে কি? বি হচ্ছে লোয়ার এপিডার্মিস, এটাও আছে, বি হচ্ছে লোয়ার এপিডার্মিস, ঠিক আছে। তারপরে এগুলো দেখছি পরে, দেখি নিচে আর কোনটা মিল আছে। এ হচ্ছে আপার এপিডার্মিস, বি হচ্ছে লোয়ার এপিডার্মিস, এটাও হবে। সি দেখ হচ্ছে এ হচ্ছে আপার এপিডার্মিস, বি হচ্ছে লোয়ার এপিডার্মিস নেই, তাই না, তার মানে এটা হবে না। ডি হচ্ছে, এটাও হবে না, তার মানে এই দুটো হবে না, তার মানে এই দুটোর মধ্যে হবে। এবার এই দুটোর মধ্যে কি হবে সেটা আমরা পরের স্টেপে দেখি, ওকে। এবার একটা জিনিস দেখো, আমাদের এই পাতায় ছোট ছোট ছিদ্র থাকে, ঠিক আছে, এরকম ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রকে আমরা কি বলা হয়? ছিদ্রকে বলা হয় স্ট্রোমাটা বা রত্ন, ঠিক আছে, স্টোমাটা বা রত্ন, ছোট ছোট ছিদ্র থাকে, ঠিক আছে। এগুলো কোথায় পাওয়া যায়? এইগুলো পাওয়া যায় যে পাতার উপরের, মানে এই যে ছোটো ছোটো ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো কোথায় থাকবে? পাতার উপরে পার্সনে, মানে আপার এপিডার্মিসে না লোয়ার এপিডার্মিসে থাকবে, ঠিক আছে, পাতার উপরে না নিচে থাকবে, নিচের পার্সনে থাকবে এবার পাতার উপরে ছিদ্র থাকবে না, পাতার নিচের ছিদ্র থাকবে, কিন্তু কিছু কিছু লোক বলবে উপরে ছিদ্রতে থাকবে। কেন? কারণ হচ্ছে সূর্যের আলো উপরে পড়বে, আর জল বাষ্প হয়ে উড়ে যেতে পারবে, মানে যেটা বাষ্পমোচন হয় না, জল বের করে দেয়, অতিরিক্ত জল গাছের, ঠিক আছে, বাষ্পমোচন হয়। তো আবার নিচে তো সূর্যের আলো পৌঁছায় না, তাই ছিদ্র উপরে থাকে। আসলে এটা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে উপরে যদি ছিদ্র থাকতো তাহলে কি হতো? সূর্যের আলো দিনভর পড়তে থাকে, তাহলে কত জল বাষ্প আকারে বেরিয়ে যাবে, ভাবতে পেরেছো? তো এই জন্য স্টোমাটা বা এই ছিদ্রগুলো, সেটা কি থাকে? সেটা নিচের লেয়ারে থাকে, লোয়ার এপিডার্মিসে পাওয়া যায়। কিন্তু এটা আমি মনে রাখার জন্য বললাম, ঠিক আছে, এইভাবে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু গাছের ক্ষেত্রে উপরের লেয়ারে পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম গাছের ক্ষেত্রে এই স্টোমাটা কোথায় পাওয়া যায়? নিচের লেয়ারে পাওয়া যায়, ঠিক আছে, মানে নিচের ইসে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? লোয়ার এপিডার্মিসে, লোয়ার এপিডার্মিসে পাওয়া যায়। হ্যাঁ, লোয়ার এপিডার্মিসে পাওয়া যায়। এবার দেখো, লোয়ার এপিডার্মিসে থাকে ছোট ছোট ছিদ্র বা স্টোমা। এই স্টোমার চারপাশে, এই স্টোমা কী করে? এই স্টোমার চারপাশে ছোট ছোট, মানে দুটো এরকম
ইয়ে থাকে, কোষ আকৃতির থাকে, যেটাকে বলা হয় গার্ড সেল। হ্যাঁ, এই যে এখানে আছে দেখো, এই যে যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্র, লোয়ার এপিডার্মিস বলেছি, লোয়ার এপিডার্মিসে যে এরকম ইয়ে থাকে তার দুই পাশে এরকম গার্ড হিসেবে এরকম দুটো থাকে, যেটাকে বলা হয় গার্ড সেল বলা হয়। ওকে, সেই গার্ড সেল এটা থাকে। এবার নেক্সট কোশ্চেন কী বলেছে, সি দাগ, সি দাগকে, এই যে সি তোমাদের এই সি নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের গার্ড সেল হবে, ঠিক আছে, গার্ড সেল। তার মানে এটা আমাদের হবে না, এটাই হবে অ্যান্সার। তাও এটা দেখে তোমরা অ্যান্সার করতে পারবে। তাও আমরা পরের ডিটা দেখি। ডিটা আমাদের কী আছে, ডিটা এখানে আছে, এই যে ফাঁকা যেগুলো আছে না, ফাঁকা জিনিসগুলো, সেটাকে কি বলেছে, আয়ার স্পেস, মানে ফাঁকা জায়গা। আয়ার স্পেস মানে ফাঁকা জায়গা, মানে এটা তোমাদের এনসিআরটিতে আছে, সেটা আমি এখানে দিয়েছি। দেখো ফাঁকা যে জায়গাটা আছে সেটা হচ্ছে আয়ার স্পেস, ঠিক আছে। নিচেরটা হয়ে গেল গার্ড সেলস, যেটা যে স্টোমার দুপাশে থাকে সেটাকে বলা হয়। আর তারপরে নেক্সট কি আছে, নেক্সট তোমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে তোমার কি বলে, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে সূর্যের আলো গ্রহণ করা এবং সালোকসংশ্লেষের মাধ্যমে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে। এটা পাওয়া যায় কি, এটা যেহেতু সূর্যের আলো নিতে হবে, তাহলে এটা নিশ্চয়ই আপার এপিডার্মিসে পাওয়া যাবে। তো এই আপার এপিডার্মিসের নিচের যে পার্সেন্টটা থাকে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে। তো এই নেক্সট যেটা আছে, এই যে ইটা হচ্ছে কি, ইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। সিটা হচ্ছে গার্ড সেল, আর ডিটা হচ্ছে আয়ার স্পেস, আর বি তো লোয়ার এপিডার্মিস, আর এ হচ্ছে আপার এপিডার্মিস। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আজকে এই পর্যন্ত ছিল। যাই হোক 24টা কোশ্চেন আছে, একটা হয়তো মিস্টেক আছে। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক এবং শেয়ার করে দিও। আর এই ভিডিওটা বানানোর জন্য অনেকটা কষ্ট করতে হয়েছে, অনেকটা খাটতে হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক এবং জাস্ট কমেন্ট করে দিও যদি মনে হয়। তো আমি এইভাবে করাতে থাকবো, ঠিক আছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।